ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা ইতিহাস 2020 যেটা মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র ছিল সেটা আমরা একটু দেখব। প্রথমে রয়েছে যে বিভাগ ক, যেখানে আছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? এটি হবে 5ই জুন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? এটি হবে পর্তুগিজদের কাছ থেকে। প্রথম সরকারি শিক্ষা কমিশন যেটা হচ্ছে হান্টার কমিশন নামে পরিচিত, এটি কত সালে গঠিত হয়? এটি হচ্ছে 1882 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজ যোগদান দেয় কততে? এটি হবে 1843 খ্রিস্টাব্দে। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক। দ্বিতীয় অরণ্য আইন যেটা হয়েছিল 1878 খ্রিস্টাব্দে, এটি লাভবান হয়েছিল কে? এটা হবে ব্রিটিশ সরকার। হুল কথাটির অর্থ কি? হুল মানে হচ্ছে বিদ্রোহ। মহারানীর ঘোষণাপত্র যেটি দেখা যায় 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর হয়েছিল 1858 খ্রিস্টাব্দে এবং এর উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন করা। ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? এটি হবে রাজা রাধাকান্ত দেব। হিন্দু মেলা সম্পাদক কে ছিল? এটা হচ্ছে গণেন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত খ্রিস্টাব্দে? এটি হবে 1878 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেক্সটিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন, এটির অ্যান্সার হবে প্রমথনাথ বসু। দেশপ্রাণ নামে পরিচিত কে ছিলেন? এটি হবে বীরেন্দ্রনাথ শাসমল। মোপলা বিদ্রোহ এটি হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। কোথায়? এটি হবে মালাবার উপকূলে। বিরাট ষড়যন্ত্র মামলা যেটি হয়েছিল 1929 খ্রিস্টাব্দে, এটি হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত ছিল, এটা কখন? এটা হবে আইন অমান্য আন্দোলনের সময়, অর্থাৎ 1930 খ্রিস্টাব্দে। মাস্টারদা নামে পরিচিত কে ছিলেন? সূর্য সেন। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, এটা হবে হায়দ্রাবাদ। পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল, এটি কোথায়? এটা হবে মালাবার উপকূলে। এখন আমরা বিভাগ খ এর কিছুগুলো প্রশ্ন দেখব। বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম হচ্ছে 70 বছর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? এটির অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, যিনি 1890 খ্রিস্টাব্দে এই পদে নিযুক্ত হন। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন হয়? এটি হয়েছিল 1960 খ্রিস্টাব্দে, যা বাংলায় নীল বিদ্রোহের প্রেক্ষিতে কৃষকদের ওপর নীলকরদের শোষণ তদন্ত করার জন্য ব্রিটিশ সরকার গঠন করেছিল। বর্ণ পরিচয় কে রচনা করে? এটি করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 খ্রিস্টাব্দে। এটি বাংলা বর্ণমালা শেখানোর জন্য লেখা একটি প্রাথমিক পাঠ্যপুস্তক, যা দুটি ভাগে প্রকাশিত হয়েছিল। এখন আমরা দেখব যে কিছুগুলো প্রশ্ন যেটা ঠিক না ভুল। প্রথম হচ্ছে নদিয়ার কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত না, এটি শহরের ইতিহাস নয়। মানে এটা শহরের ইতিহাস নয়, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা জেলার ইতিহাস ছিল। এরপর রয়েছে বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এটা হচ্ছে ভুল। তিনি ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন কৃষক নেতা, যিনি উত্তরপ্রদেশের কিষাণ সভা আন্দোলনের নেতৃত্ব দেন। এবার আছে ফরওয়ার্ড ব্লক, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা করেছিল সুভাষচন্দ্র বসু, এটা ঠিক। এটা হচ্ছে 1939 খ্রিস্টাব্দে। লক্ষ্মীর ভাণ্ডার এটা বাসন্তী দেবী করেননি, এটা করেছিল সরলা দেবী চৌধুরানী। 1904 খ্রিস্টাব্দে কলকাতায় লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন এবং কেন করেছিলেন? স্বদেশী পণ্য উৎপাদন ও বিক্রির জন্য, যা ভারতীয়দের মহিলাদের স্বনির্ভর করতে সাহায্য করেছিল। এখন আমরা ম্যাচিং দেখব। প্রথমে আছে টমাস ব্যাবিংটন মেকলে, এটার সাথে রয়েছে পাশ্চাত্য শিক্ষা। কেশবচন্দ্র সেন, তার সাথে রয়েছে নববিধান। রাজা রাধাকান্ত দেব, এটা হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি। স্বামী বিবেকানন্দ, তার বর্তমান ভারত। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মানচিত্র, যেগুলো স্থান এগুলো রয়েছে। এখন আমরা কিছুগুলো বিবৃতি দেখব। যেমন আছে যে হ্যালহেড তার ব্যাকরণ গ্রন্থ লেখেন,
এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা শেখাবার জন্য এটার ব্যাখ্যা হবে কোনটা? কারণ এই দেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করার প্রয়োজন ছিল। নেক্সট বিবৃতি হচ্ছে যে বারদৌলি যেটা সত্যাগ্রহ হয়েছিল সেটা 1928 খ্রিস্টাব্দে হয়েছিল। এটার ব্যাখ্যা হচ্ছে এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামীদের ধনী কৃষক শ্রেণী ও ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন। নেক্সট বিবৃতি হচ্ছে ভারত ছাড়া আন্দোলন যেটা হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। সেখানে ভাগেশ্বরী ফুকননি তিনি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিল। এর ব্যাখ্যা হচ্ছে যে ভাগেশ্বর ফুকননি তিনি অসমে নওগাঁও জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যায়। নেক্সট হচ্ছে যে সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি যেটা হয়েছিল 1932 খ্রিস্টাব্দের মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে অমরণ অন্বেষণ করে। এটার ব্যাখ্যা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অন্বেষণ করেছিল। এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। এগুলো যেমন রয়েছে, এটা হচ্ছে বিভাগ খ, যেখানে আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব 6টা, এবং লাস্টে যেটা রয়েছে যে 8 নম্বরে যেখানে একটি প্রশ্ন করতে হবে। তো এই যে আছে যে বাংলায় নবশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, এই যে প্রশ্নটা এটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এটা 2024 সালেও এসেছিল। তাহলে এখন আমরা এটা নিয়ে একটু জানবো। উপনিবেশিক শাসনকালে বাংলার হিন্দু জনগোষ্ঠীর একটি বড় অংশই ছিল নিম্ন বর্ণের দলিত হিন্দু। এই সময় বাংলায় দলিত হিন্দুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল নমশূদ্র সম্প্রদায়ভুক্ত। 1872 থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে ব্যাপক নমশূদ্র আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনের কারণ: উপনিবেশিক শাসনকালে বিভিন্ন কারণে বাংলায় নমশূদ্র আন্দোলন ছড়িয়ে পড়ে, যার মধ্যে রয়েছে সামাজিক অমর্যাদা। উচ্চ বর্ণের হিন্দুরা নমশূদ্রদের অস্পৃশ্য বলে মনে করত এবং ঘৃণার চোখে দেখত। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আন্দোলনের যেটা কারণ, তারই সাব পয়েন্ট হচ্ছে দারিদ্র ছিল নবশূদ্রদের নিত্যসঙ্গী। কৃষিকাজ ছিল তাদের প্রধান পেশা। এছাড়া তারা মাছ ধরা, তাঁত বোনা, অন্যের বাড়ি ও জমিতে দিনমজুরির কাজ করা প্রভৃতি নিম্ন আয়ের পেশার সঙ্গে যুক্ত ছিল। নেক্সট এটা সাব ইউনিট হচ্ছে সাব পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক শোষণ। দরিদ্র নমশূদ্রদের ওপর জমিদার ও সরকারের তীব্র শোষণ চলত। তার নিচের পয়েন্ট 4 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্দশা, অশিক্ষা, অচিকিৎসা, সামাজিক অমর্যাদা নবশূদ্রদের জীবন দুর্বিষহ করেছিল। এবার 2 নম্বর যেটা পয়েন্ট, তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে এই যে আন্দোলনটা হয়েছিল সেটার কারণ। এখন আমরা দেখব আন্দোলনের পথে যাত্রা। নমশূদ্র সম্প্রদায় নিজেদের আর্থসামাজিক দুরবস্থা দূর করার উদ্দেশ্যে আন্দোলন শুরু করে। এই আন্দোলন নেতৃত্ব দেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, রাজেন্দ্র মণ্ডল, মুকুন্দ বিহারী মল্লিক, বিরাটচন্দ্র মণ্ডল, যোগেন্দ্রনাথ মণ্ডল, প্রমোদ রঞ্জন ঠাকুর প্রমুখ। এই আন্দোলনের সূচনা ফরিদপুর বা বাখরগঞ্জ অঞ্চলে 1872 থেকে 73 খ্রিস্টাব্দের একটি শ্রাদ্ধ অনুষ্ঠান ঘটনাকে কেন্দ্র করে নবশূদ্র আন্দোলনের সূচনা হয়। এখানে এক বিশিষ্ট নবশূদ্র নেতার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে উচ্চবর্ণের লোকজন আসতে অস্বীকার করেছিল। এরপর নবশূদ্ররা উচ্চবর্ণের সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তারা উঁচু জাতের কৃষিকাজ, ঘর ছাওয়া ও অন্যান্য কাজ করতে অস্বীকার করে। তাহলে প্রথমে আমরা দেখলাম কারণ, যে কেন কি কি কারণ হয়েছিল। তারপরে আমরা দেখলাম আন্দোলনের পথে কিভাবে আন্দোলনটা ধীরে ধীরে আসছে। এবার দেখলাম যে আন্দোলনের সূচনা, তাহলে কিভাবে আন্দোলনের সূচনা হলো। এখন দেখব মাতুয়ারা, এইটারই একটা পয়েন্ট হচ্ছে মাতুয়া ধর্মের প্রসার। নবশূদ্র নেতা শ্রী হরিচাঁদ ঠাকুর তার অনুগামীদের মধ্যে মাতুয়া নামে এক ধর্মীয় ভাবধারার প্রচার করে নবশূদ্র ধর্মীয় আদর্শে ঐক্যবদ্ধ করেন। মাতুয়া ধর্মকে কেন্দ্র করে নবশূদ্র আন্দোলন সক্রিয় হয়ে ওঠে। হরিচাঁদ ঠাকুরের পুত্র ছিল গুরুচাঁদ ঠাকুর। তিনি নবশূদ্র ঐক্যবদ্ধ হওয়ার জন্য পরামর্শ দেন। এবার আছে জাগরণ। হরিচাঁদ ঠাকুর ও তার পুত্র গুরুচাঁদ ঠাকুর উপলব্ধি করেন যে নবশূদ্রদের সচেতনতা বৃদ্ধির জন্য তাদের মধ্যে শিক্ষার প্রসার খুবই জরুরি। তাই আন্দোলনের বার্তা গ্রামগঞ্জে নবশূদ্রদের মধ্যে প্রচার করে এবং তাদের সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে যাত্রা গান, পালা গান, সাপ্তাহিক মুষ্টি সংগ্রহ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করা হয়। এর ফলে নবশূদ্রদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। নেক্সট
পয়েন্ট হচ্ছে নবশূদ্র সংগঠন। তাহলে এটা হচ্ছে যে নবশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, উন্নয়নী সভা রয়েছে, বেঙ্গল নবশূদ্র অ্যাসোসিয়েশন রয়েছে, নিখিল বঙ্গ নবশূদ্র সমিতি রয়েছে, বেঙ্গল ডিপ্রেস ক্লাসেস অ্যাসোসিয়েশন বা বঙ্গীয় দলিত শ্রেণী সমিতি। এসব সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে নবশূদ্রদের সম্মেলনের আয়োজন করা হয়। এখন আমরা দেখব যে এই যে আন্দোলনটা হলো তাদের রাজনৈতিক দাবি কি ছিল। প্রথম হচ্ছে 1905 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধুকে তারা সমর্থন করেন। তারা নিজেদের সাম্প্রদায়িক প্রতিনিধির জন্য সরকারের কাছে দাবি জানান। লন্ডনে আয়োজিত গোলটেবিল বৈঠকে বেশি সংখ্যক দলিত প্রতিনিধি গ্রহণের দাবি জানানো হয়। আম্বেদকর পৃথক নির্বাচনের দাবি এবং সরকারের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি তারা সমর্থন করে। এবার আমরা দেখব উপসংহার। নবশূদ্রদের দীর্ঘ আন্দোলনের ফলে বাংলার দলিতরা বেশ কিছু রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ করতে সক্ষম হয়। তবে দেশভাগের সময় নবশূদ্র নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল নবশূদ্রদের পাকিস্তান থেকে যাওয়ার আবেদন জানালেও শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি প্রমোদ রঞ্জন ঠাকুরের নেতৃত্বে নবশূদ্রদের একটি বড় অংশ মাতৃভূমি ছেড়ে উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আশ্রয় গ্রহণ করে। এরপর নবশূদ্ররা পূর্ব পাকিস্তানে মুসলিমদের সাম্প্রদায়িক নির্যাতনের শিকার হলে পশ্চিমবঙ্গে নিঃস্ব উদ্বস্তু জীবনের সম্মুখীন হলে তাদের আন্দোলন ভাটা পড়ে। তাহলে আমরা নবশূদ্রদের সম্পর্কে জানলাম। এটা 8 নম্বরের একটা প্রশ্ন এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে বহিরাগত যারা পরীক্ষার্থী তাদের জন্য কিছুগুলো প্রশ্ন। তাহলে আজকের ক্লাসে আমরা কি দেখলাম, 2020 সালের মাধ্যমিকের যে বিভিন্ন ধরনের মাধ্যমিকে যেটা ইতিহাস প্রশ্ন ছিল সেখানে আমরা এমসিকিউ গুলো দেখলাম, যেগুলো 1 নম্বরের সেগুলো দেখলাম আর 8 নম্বরের একটা প্রশ্ন দেখলাম। তোমাদের যদি কখনো মনে হয় যে এই যে ধরো এটা যে আজকে পড়ালাম এখানে অনেকগুলো প্রশ্ন আছে বড় ছোট, যদি কোনো প্রশ্ন তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা যদি আমাকে কমেন্টের মাধ্যমে লেখো তাহলে আমি চেষ্টা করব সেই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।